ভাই তিলোত্তমা কর্মরত অবস্থায় মারা গেছিলেন, খুন হয়েছিলেন, ধর্ষিত হয়েছিলেন। এখানে যে মহিলারা পুলিশের কাজ করছেন, আপনাদের সুরক্ষা, আমরা এখানে কেউ আপনাদের শত্রু মনে করি না। আমাদের মনে হয় যারা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারাও আমাদের মতো পরিবার থেকেই আসেন, সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া পরিবার। আমি বিশ্বাস করি এখানে এমন অনেক মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাদের জীবনের অনেক লড়াই সংগ্রাম করার পর হয়তো তারা আপনারা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। আমরা যারা এখানে ছাত্র, যুব, মহিলা আন্দোলনের কর্মীরা রয়েছি, আমাদের লড়াই আপনাদের জন্যই। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলি যে প্রত্যেক ছেলেমেয়ের শিক্ষার অধিকার দিতে হবে, আমরা তো আপনাদের কথা বলছি, আপনাদের পরিবারের ছেলেমেয়েরা যে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। যে সরকার আমার রাজ্যের স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সে তো আমার আপনার পরিবারের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে। আমাদের লড়াই তো আপনাদের ছেলেমেয়েদের লড়াই। আমরা যখন বলছি আমার বাংলার যুব সম্প্রদায় আর পরিযায়ী শ্রমিক হবে না, তাদের চাকরি দিতে হবে। আপনারা যারা পুলিশে কাজ করেন আপনারাও তো জানেন পার্মানেন্ট রিক্রুটমেন্ট পুলিশে আর হচ্ছে না। কতগুলো শূন্য পদ পড়ে রয়েছে, ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেখানে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না। তার বদলে সেখানে 1/3 টাকায় সিভিক পুলিশদের রিক্রুট করা হচ্ছে, সিভিক পুলিশদের নিয়োগ করা হচ্ছে, যাদের সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক সুরক্ষা নেই, পেনশন নেই, মিনিমাম জীবনের যেটুকু নিরাপত্তা দরকার হয় সেটুকু নেই। আমাদের লড়াই আন্দোলন তো আপনাদের জন্য, আমার আপনার ভবিষ্যৎটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য। যে ডাক্তাররা রাস্তায় নেমেছেন কি বলছেন, কাজের সময় নিরাপত্তা চাই। তিলোত্তমা কর্মরত অবস্থায় মারা গেছিলেন, খুন হয়েছিলেন, ধর্ষিত হয়েছিলেন। এখানে যে মহিলারা পুলিশের কাজ করছেন, আপনাদের সুরক্ষার জন্য তো আমাদের লড়াই। আপনারা রাত্রিবেলা নাইট ডিউটি করবেন, আপনারা দিনের বেলা রাস্তায় বেরোবেন, আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আগামী দিনে যাতে কোনো দুষ্কৃতী আপনার শরীরে হাত দিতে না পারে তার জন্য তো তিলোত্তমার লড়াই। তার জন্য তো ডাক্তাররা রাত জাগছেন, বৃষ্টিতে ভিজছেন, পুলিশের লাঠি খাচ্ছেন, বাড়ি খাচ্ছেন, কিন্তু ময়দান ছেড়ে পালাচ্ছেন না। কলতান দাশগুপ্ত আজকে যখন জেলের মধ্যে রয়েছে, কলতান দাশগুপ্ত আমাদের প্রত্যেকের হয়ে জেলে গেছে। কলতানরা নিজের জন্য যায়নি, ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোটি কোটি টাকা চুরি করে খাটের তলায় রাখার জন্য জেলে যায়নি। তৃণমূলের নেতা মন্ত্রীদের মতো দুর্নীতি চুরি করার দায়ে জেলে যায়নি। আমার আপনার প্রতিবাদের কথা, আমার আপনার অধিকারের কথা সোচ্চারে বলার জন্য জেলে গেছে। আমরা আপনাদের বলবো, আপনাদেরও বলবো, পুলিশের ইউনিফর্মের ভিতরেও তো একটা মানুষ থাকে, যে মানুষ একজন মা, একজন বাবা, একজন দিদি, একজন বোন, যে মানুষ রাত্রিবেলা বাড়িতে যান, মায়ের কাছে খাবার খান, সেই মানুষটার কাছে আমাদের অনুরোধ রইল। যে কলতান দাশগুপ্তকে আপনারা জেলের মধ্যে পুড়েছেন, তার মা 4th স্টেজ ক্যান্সার, তার স্ত্রী সন্তান সম্ভব। কলতান দাশগুপ্ত চাইলেই আরামের জীবন বেছে নিতে পারতেন, সুখী জীবন বেছে নিতে পারতেন, প্রতিবাদ করতে তাকে কেউ মাথার টিপি দেয়নি। কিন্তু কলতান দাশগুপ্ত আসলে সুদীপ্ত গুপ্তর কমরেড, ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা ছুঁয়ে, সুদীপ্ত গুপ্তর শরীর ছুঁয়ে সে শপথ করে এসেছিল যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন সে হক কথা সোচ্চারে বলবে। কলতান দাশগুপ্তদের জেলে পুড়ে শেষ করা যায় না, সুদীপ্ত গুপ্তদের মেরে শেষ করা যায় না, মইদুল বিদ্যাদের খুন করে শেষ করা যায় না। সেই সুদীপ্ত মইদুল স্বপনের কমরেডরা আপনাদের কাছে এসেছে, আপনাদের কাছে বলছে, আপিল করছে, অনুরোধ করছে, নিজের ওই ইউনিফর্মের মধ্যেকার যে মানুষ, সেই মানুষের কাছে দায়বদ্ধ হন। আর যদি আপনারা সেই মানবিকতা ভুলে যান, আমার আগের কমরেডরা বলেছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা কেউ মরতে ভয় পাই। আপনাদের পুলিশের গুলি, আপনাদের লাঠি, আপনাদের জেল, তাতে আমাদের ভয়ে কিছু নেই। যদি দরকার হয় আপনার ব্যারিকেড ভেঙে আমরা চুরমার করতে পারি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে বাড়ির নেতার জন্য রাস্তায় নেমেছে, আমরা আশা করব আগামী দিনে আপনারাও এই ইউনিফর্ম ছেড়ে আমাদের সঙ্গে মিছিলে হাঁটবেন, তিলোত্তমার বিচার চেয়ে, কলতানদার মুক্তি চেয়ে। এটুকু বলে আমার কথা শেষ করবো। শুক্রিয়া, জিন্দাবাদ।